3 নাম্বার অঙ্কে কি বলতেছে, আরএস কর্পোরেশন পারচেজ এ মেশিন অফ টাকা 1,55,000 টাকা on 1st January 2019. Expected useful life of the machine is 10 year. Estimated salvage value 5,000 টাকা। তো বলতেছে কি যে একটা মেশিনের পারচেজ প্রাইস হচ্ছে 1,55,000 টাকা এবং এটা জানুয়ারি মাসের 1 জানুয়ারি 2019 সালে এই মেশিনটা কিনতেছে এবং এটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর এবং 10 বছর পরে এটা বাজারে বিক্রি করতে গেলে আমরা পাবো 5,000 টাকা। তার মানে আমাদের মেশিনের মেন কি কত, এখানে 1,50,000 টাকা নিয়ে আমি কাজ করব শুধুমাত্র ক্রমহ্রাসমান জের পদ্ধতি ছাড়া বাকি সব মেথডে আমরা 1,50,000 টাকা করে কাজ করবো, কারণ 5,000 টাকা আমরা ফেরত পাইতেছি বিক্রি করে। তো এই অঙ্কে দেখবো আমরা কোন মেথড বলছি। ক্যালকুলেট ডিপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট 3 ইয়ার, প্রথম 3 বছরে আমাদের কি করতে বলছে, অবচয় বের করতে বলছে। এন্ড প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট এন্ড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড, যেটাকে আমরা ডাবল ডিক্লাইন মেথড বলি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা কি করব, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করব, আর কি করব, ডিপ্রিসিয়েশন বের করব, এরপরে মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা ডাবল ডিক্লাইন মেথডে আগে আমরা কি করব, অবচয়ের রেটটা বের করবো, কারণ ডাবল ডিক্লাইন মেথড আমাদের ফার্স্টে কাজ করতে হয়, অবচয়ের হার বের করতে হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতি বের করার নিয়ম হলো 100% কে আয়ুষ্কাল দ্বারা ভাগ 2 দিয়ে গুণ। তাহলে আয়ুষ্কাল 10 বছর ছিল, আমাদের 20% হলো ডিপ্রিসিয়েশনের রেট। তারপরে আমরা কি করব, এই পুরো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে পুরো টাকার উপরে অবচয় ধরা হয়। তাহলে 2019 সালের জানুয়ারির 1 তারিখে যে সম্পদটা কিনছিল 1 বছর অতিবাহিত হওয়ার কারণে আমাদের কত টাকা অবচয় আসছে, 31,000 টাকা অবচয় আসছে, 20%। এটা হলো প্রথম বছরের শেষে 31,000 টাকা অবচয় এবং পুঞ্জবদ্ধ অবচয় 31,000ই থাকবে। আর ক্যারিং ভ্যালু কিভাবে পাবো, বিগিনিং ব্যালেন্স থেকে আমরা অবচয় বাদ দিব, 31,000 বাদ দিলে আমরা পাচ্ছি 1,24,000 টাকা। এই 1,24,000 পরবর্তী বছরের জন্য আবার অবচয় ধরতে হবে। অবচয়যোগ্য মূল্য 1,24,000-এর 20% হলো 24,800 টাকা। আমরা আসল টাকা থেকে আমরা কি বাদ দিতেছি, অবচয় বাদ দিতেছি, পাইতেছি ক্যারিং ভ্যালু। আর এই 31,000 এবং 24,800 মিলে হচ্ছে 55,800 টাকা। একইভাবে 92,200 টাকা আমরা 2021 সালের জন্য আনবো, কারণ আমাদের 3 বছর বলছে। আমরা সম্পদ কিনছি 2019 সালে, 19, 20, 21 3 বছরের আমরা অবচয় ধরবো 20% হারে। ক্রমহ্রাসমান যেই ব্যালেন্স, অর্থাৎ আমাদের ইন্ডিং ব্যালেন্স, প্রথম বছরের ইন্ডিং ব্যালেন্স বা দ্বিতীয় বছরের ইন্ডিং ব্যালেন্স এবং তৃতীয় বছরের ইন্ডিং ব্যালেন্স, এই ইন্ডিং ব্যালেন্সগুলোর উপরে আমরা অবচয় ধরবো 20% করে। এখানে দ্বিতীয় বছরের ইন্ডিং ব্যালেন্স 99,200, 20% হলো 19,840 টাকা। তো আমরা এই আগের যে ব্যালেন্স অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সাথে আমরা ডিপ্রিসিয়েশন যোগ করে থার্ড ইয়ারের অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন বের করলাম। আর ক্যারিং ভ্যালু পাইতেছি কিভাবে, 92,200 থেকে 19,840 টাকা বাদ দিয়ে আমরা 79,360 টাকা পেলাম। ঠিক আছে, স্যার কোশ্চেনে এন দেওয়ার কারণে কি আমরা এই সূত্রটা করছি? এন এন তো ডাবল থাকবে ডিক্লাইন অবশ্যই, মেথড। এন তো অবশ্যই থাকবে, এন ছাড়া তো তুমি বের করতে পারবে না। স্যার সূত্রটা আমরা কিভাবে বুঝবো? স্যার তো উল্লেখ করে দেয় নাই। হ্যাঁ, এটা কি ডিমিনিশনাল ব্যালেন্স মেথড না এটা? অর্থাৎ ডাবল ডিক্লাইন মেথড যেটা আমরা করি, 100% ক্যান দ্বারা বা 2 দিয়ে গুণ করবো। গত ক্লাসে আমরা তো দেখছি। এই যে সরি, এটা সাম অফ দ্য ইয়ার, এই যে এন অবশ্যই থাকবে, অ্যান্সার তো হবেই, আয়ুষ্কাল থাকবে না বছর প্রশ্ন। ঠিক আছে, এই যে ডিক্লাইন ব্যালেন্স মেথড বা ডিমিনিশনাল মেথড, এই মেথডে আমরা অবচয়ের হার বের করে তারপর আমরা অবচয় নির্ণয় করলাম। এটা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এবং ক্যারিং ভ্যালু বের করে দেখালাম। ক্যারিং ভ্যালু আমাদের চাই নাই, তারপর আমরা করলাম, কারণ আমাদের ক্যারিং ভ্যালু ছাড়া তো আমি পরবর্তী ইয়ারের গুলার অবচয় বের করতে পারবো না। ঠিক আছে, এটা ছিল আমাদের ডিপ্রিসিয়েশন বের করলাম। 2 নম্বরে আমাদের জার্নাল দিতে বলছিল। ঠিক আছে, সরি জার্নাল না, তো আমাদের চাইছিল কয়েকটা অ্যাকাউন্ট, অর্থাৎ কি কি অ্যাকাউন্ট চাইছিল, প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্ট করার জন্য আমরা আগে একটা রাফ জার্নাল করে নিছি। জার্নাল করা থাকলে আমাদের লেজার করতে ইজি হয় দেখে আমরা জার্নাল করে নিছি।
তো 1 তারিখে কি করছি, 1 তারিখে আমরা মেশিন কিনছি কত টাকা দিয়ে, 1,55,000 দিয়ে। এই জন্য মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তারপরে এক বছর যখন অতিবাহিত হলো, অর্থাৎ 1 বছর, প্রথম বছরের শেষে আমরা কি দিব, অবচয়ের জার্নাল দিব। অবচয়ের জার্নাল কি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট 31,000 টাকা। তারপরে আমরা কি করব, আমরা ক্লোজিং এন্ট্রি দিব। তার মানে আমরা প্রথম বছরে আমাদের 3টা জার্নাল মনে রাখবা, সম্পদ কেনার জার্নাল, 1 বছর অতিবাহিত হওয়ার পরে অবচয়ের জার্নাল, আর হচ্ছে আমাদের লাস্ট কাজ হচ্ছে কি এই ক্লোজিং এন্ট্রি দেওয়া। ঠিক আছে, ক্লোজিং এন্ট্রি দেওয়া। এখানে 10 হবে না, হ্যাঁ, এটা 1 হবে না, এটা 12 হবে। হ্যাঁ, তোমাদের তো এটা 12 হবে, কারণ হিসাবকাল শেষে আমরা কি করি, অবচয় ধরি। হ্যাঁ, 31, 12 হবে, এগুলো সবগুলো 12 হবে। ভুল হয়ে গেছে ফার্স্ট টাইম, তো এই জন্য এই ভুলগুলো চোখে পড়তেছে। তার মানে সব হিসাবগুলোই আমরা হিসাবকাল শেষের তারিখে দিই। শুধু 1 তারিখে পণ্য সম্পদ কিনছিলাম বিধায় 1 তারিখে আমরা মেশিনের জার্নাল দিচ্ছি। বাকি সবগুলো জার্নাল কিন্তু একই হবে। অবচয় কোথায় পাবো, অবচয় এখান থেকে ধরে নিয়ে বসাই দিবে 31, 24,800, 19,400, সরি 19,840 টাকা। ঠিক আছে, এই ব্যালেন্সগুলো আমরা এখানে বসাই দিচ্ছি অবচয় করে। অবচয় যা হইতেছে ওই অবচয়ের ক্লোজিং ওই টাকাটাই হইতেছে। ক্লোজিং দিয়ে আমরা কিভাবে, খরচের ক্লোজিং দিয়ে খরচটা ক্রেডিট হয়, ইনকাম স্টেটমেন্টটা ডেবিট হয়। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট কত, 31,000। ঠিক একইভাবে আমরা 20 সালের অবচয় বেড়েছিল 24,800, 24,800 অ্যাডজাস্টিং দিছি আর 24,800 ক্লোজিং দিছি। আবার 2021 সালে 19,840 হচ্ছে, 19,800 ক্লোজ অ্যাডজাস্টিং দিছি, 19,800 ক্লোজিং দিছি। ঠিক আছে, এই হলো আমাদের জার্নাল। আমরা রাফ করে নিলাম আমাদের মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা করার সুবিধার্থে। তো মেশিনারি অ্যাকাউন্টে শুধুমাত্র দেখো এই জার্নালের মধ্যে প্রথম বছরের প্রথম মাসের প্রথম তারিখে শুধু একটা জার্নাল হয়েছে, এছাড়া আর কোনো জার্নাল হয় নাই। অর্থাৎ এই সম্পদটাই 3 বছর আমাদের দেখাইতে হবে। অর্থাৎ প্রথমে আমরা লিখতেছি কি মেশিনারি অ্যাকাউন্ট যেহেতু করছে, এই জন্য আমরা এখানে মেশিনারি অ্যাকাউন্ট লিখলাম। মেশিনারি অ্যাকাউন্ট কি ডেবিট, এই জন্য ডেবিট পাশে লিখবো টাকা ক্যাশ নাম দিয়ে। ঠিক আছে, লেজার করতেছি আমরা কয় তারিখে, 1 তারিখে, 1/1/2019 আমরা কি করতেছি, ক্যাশ, যেহেতু মেশিনারি কিনছি, মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকাটা বসবে মেশিন ডেবিট পাশে। ঠিক আছে, অর্থাৎ ডেবিট পাশে আমরা 1,55,000 বসালাম। তারপর আমরা ব্যালেন্স নামালাম, কারণ আমাদের তো আর কোনো লেনদেন হয় নাই। হ্যাঁ, 1 তারিখে 2019 সালে আর কোনো লেনদেন হয় নাই বিধায় 1,55,000 আমরা বসালাম। তার মানে আমাদের এই পাশ ব্যালেন্স মিলাইতে হলে কি করতে হবে, যত টাকা শর্ট থাকবে, এই শর্ট বলতে এখানে কিন্তু পুরো টাকাই শর্ট নাকি, এই জন্য আমরা কি লিখছি, 1,55,000 বসাইছি। কি দিতে হবে, ব্যালেন্স সিডি নামে দেখাইতে হবে। এটা কবে দেখাইতে হবে, হিসাবকাল শেষে। এই বছরের যে হিসাবকালের যে শেষের ব্যালেন্স সিডি, এই সিডিটা পরবর্তী হিসাবকালের শুরুতে আবার বসবে ব্যালেন্স বিডি নামে 1,55,000, এটার যোগফল 1,55,000ই হবে। ঠিক আছে, এই ব্যালেন্সটা পুনরায় আবার এইখানে আসবে। তার মানে একই কাজ আমরা বারবার করব। 2000 যেহেতু 3 বছর বলছে, এই জন্য 2019, 20, 21 দেখাইছি। 21-এর শেষের যেই ব্যালেন্স সিটি সেটা 22-এর শুরুর ব্যালেন্স দেখাইতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের মেশিনারি অ্যাকাউন্ট, এটা আমরা লেজার করছি। এখন আমরা করব ডিপ্রিসিয়েশনের লেজার। ডিপ্রিসিয়েশনের লেজার করব। তো ডিপ্রিসিয়েশনের লেজারও সেম। আমরা জার্নাল দেখব কি কি আছে। দেখো যে কি আছে এখানে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। যেহেতু ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, তাহলে টাকা বসাইতে হবে ডেবিটে, আর অ্যাকুমুলেট যতগুলো আছে সবগুলো ক্রেডিট। এই ক্রেডিটের লেখাগুলো আমাদের ডেবিট পাশে লিখতে হবে। তাই করছি দেখো, 31/12/2019 অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন 31,000 ছিল। 31/12/2020-এ অ্যাকুমুলেটেড ছিল 24,800, আর 31/12/2021-এও 19,840 টাকা। এটা কি করছে, ওই যে আমাদের জার্নাল কি ছিল, ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডিপ্রিসিয়েশন যেহেতু ডেবিট, এই জন্য আমরা ডেবিট পাশে টাকা বসাইছি, আর ক্রেডিটে যে নাম ছিল ক্রেডিটের নামটা এখানে বসাইছি। আর পরবর্তী যেটা আছে, এই যে ইনকাম সামারি, সবার ইনকাম সামারি ডেবিট, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। যেহেতু ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট পাশে ইনকাম সামারি নামে আমরা ওই টাকাগুলো দেখাবো, সেম টাকাগুলো বসে গেছে।
বুঝতে পারছি? এই হলো আমাদের জার্নাল। এই আমরা অবচয় বের করলাম, অবচয় বের করার পরে জার্নাল দিলাম, মেশিনারি অ্যাকাউন্ট দিলাম, আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যাকাউন্ট দিলাম। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনটা চাইতে পারে, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের চাইলে এখানে কয়টা হবে? অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন চাইলে 3টা জাস্ট হবে। ঠিক আছে? এই যে যেই নামে অ্যাকুমুলেট আছে, 1টা 2টা 3টা, এই 3টা আমরা কি করতে হবে? অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের লেজারের মধ্যে শো করতে হবে। কোন পাশে শো করব? যেহেতু অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নাম দিয়ে। বুঝতে পারছি? এই সর্বোচ্চ এই পর্যন্তই চাইতে পারে, এরপরে তেমন কিছু চায় না। স্যার এই যে মেশিনারি অ্যাকাউন্টটা নাকি চলমান জের ছকে অনেক ঝামেলা হয় করতে, কেন? ওই না, ওটাও তো করা যাবে, একই হবে। ঠিক আছে, তার মানে আমাদের ম্যাক্সিমাম বইতে এই সিস্টেমেই করা। হ্যাঁ, এই টি স্যাররা ছকেই সবসময় করা। বলে যে মেশিনারি অ্যাকাউন্ট নাকি টি ছকেই করতে হবে, এটার মধ্যে করলে নাকি অনেক ঝামেলা হয়। ঝামেলা বলতে ব্যালেন্স গুলো শো করলে কেমন জানি লাগে, একটু অন্যরকম লাগে, এই জন্য সব বইতেই সবাই এইভাবেই করছে। আমরা ওইটাতে ওটাও করা যাবে, একটু সমস্যা, কিন্তু ওটা একটু কেমন জানি লাগে, এই জন্য কেউ করে না ওইসব। টি ছকটাই ইউজ করে বেশি, মানে মেশিনারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন দেখবো 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে আসি। MS Hassan and Brothers purchased machinery for Taka 1,20,000 on 1st April 2017. Depreciation is provided 18% per annum on the diminishing balance method. এটাও ক্রমহ্রাসমান জের পদ্ধতির কথাই বলতেছে। 18% সুদের হার, ডিপ্রিসিয়েশনের হার দিয়ে দিছে। On 30 September 2019, 1/3 of the machinery was found unstable and disposed of for কত 25,000 টাকা। বলতেছে যে আমাদের 30 সেপ্টেম্বর মাসের 30 তারিখ 2019 সালের কি হবে? 1/3, অর্থাৎ 3/1 অংশ কি করা হবে? was found unstable and dispose of টাকা এত। বলছে যে এটা এটা আর ব্যবহার করা যাবে না বা ইউজ করা যাবে না। এটা কি করতে পারবা? এটা পুনরায় তুমি বিক্রি করে দিতে পারবা 25,000 টাকা। ঠিক আছে? ডিসপোজ বলতে এখানে বলতেছে যে তুমি এটা 25,000 টাকা সেল করে দিতে পারবা, যতটুকু তুমি ইউজ করতে পারতেছো না। বুঝতে পারছি? অর্থাৎ হয়তো কোনো ত্রুটি হয়েছে ওই সম্পদের, মেশিনটার ওই ত্রুটিযুক্ত সম্পদটা তুমি 25,000 টাকায় বিক্রি করে দিতে পারবা। তার মানে এটা স্যালভেজ ভ্যালু 25,000 টাকা। On the same date, new machinery at a cost টাকা 60,000 was purchased. সেম ডেটেই 60,000 টাকার একটা মেশিনারি কেনা হয়েছে। তার মানে নিউ মেশিনারি আমরা পেলাম 60,000 টাকা। The account are closed 31st December. Write the machinery account from 2017 to 2019. তো এখানে আমাদের বলতেছে মেশিনারি অ্যাকাউন্ট করতে। মেশিনারি অ্যাকাউন্ট করতে হলে আমাকে আগে কি করতে হবে? এখানে অবচয়টা আগে বের করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা এখন করব, অবচয়টা বের করব। কিভাবে বের করব? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের। তো 2017 সালে আমরা কত তারিখে সম্পদ নিয়েছিলাম? এপ্রিলের 1 তারিখে। ঠিক আছে? এপ্রিলের 1 তারিখে আমরা সম্পদ নিয়েছি কত টাকা? 1,20,000। তাহলে এই 1,20,000 টাকায় আমরা প্রতি বছরের 31শে ডিসেম্বর আমাদের হিসাবকাল যেহেতু শেষ হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই কয় মাসের অবচয় হয় প্রথম দিক দিয়ে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 9 মাসের অবচয় ধরতে হবে 18% হারে। 1,20,000-এর 18% করে 9 মাসের আমরা অবচয় ধরলাম। 1,20,000-এর 18% করে 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ করে আমরা পেলাম 16,200 টাকা অবচয় 17 সালের যে 9 মাস ছিল সেই 9 বছর অবচয়। তাহলে 9 মাস ইউজ করার পর আমার সম্পদের ভ্যালু থাকতেছে কত? 9 মাস ইউজ করার পর আমাদের সম্পদের ভ্যালু থাকতেছে 1,03,800। এই 1,03,800 টাকা পুনরায় পরবর্তী বছরে চলে যাবে। এই 18 সাল কিন্তু পুরোটাই ইউজ করা হয়েছে, আমাদের বের করতে হবে 19 সাল পর্যন্ত। আর এই অবচয়গুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে বিধায় আমরা আগে করে নিতেছি। অবচয় কিন্তু আমাদের কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে কিন্তু অবচয় বের করতে বলে না, আমাদের জাস্ট খালি মেশিনারি অ্যাকাউন্ট করতে বলছে।
মেশিনারি অ্যাকাউন্ট করতে গেলে আমাদের অবচয়টাকে বের করে নিতে হবে। তো এখন আমরা দেখি যে কি বললাম যে প্রথম বছর অর্থাৎ ৯ মাস ইউজ করার পর ২০১৭ সাল শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এই সম্পদটা আর বাকি আছে ১,০৩,৮০০ টাকা। এই ১,০৩,৮০০ টাকা আমরা ২০১৮ সালের শুরুতে আবার বসালাম। তারা 18% অর্থাৎ 18 সাল পুরোটাই ইউজ হবে, এই জন্য 18%-এ এই আমাদের 18,৬৮৪ টাকা অবচয় আসছে ১ বছর পুরো ব্যবহার করার পর। তাহলে আমাদের সম্পদের আর মূল্য রইল কত? ৮৫,১১৬ টাকা। এই ৮৫,১১৬ পুনরায় আবার আমরা এখানে আনবো ৮৫,১১৬। এখন এই সম্পদটার উপর কত মাসের অবচয় ধরবে? আমাদের বলছে যে অন 30 সেপ্টেম্বর 2019 2019 সালের সেপ্টেম্বর মাসে এটা অকেজ হয়ে যায় কতটুকু? 1/3। ঠিক আছে, কতটুকু? 1/3, অর্থাৎ 3/1 অংশ আমাদের অকেজ হয়ে যায়, অর্থাৎ ওইটার চালাইতে পারতেছো না, কিন্তু ওটা তুমি বিক্রি করতে পারছো 25,000 টাকা। তাহলে আমরা কয় মাসের অবচয় ধরবো? সেপ্টেম্বরের, যেহেতু 30 তারিখ বলছে, তার মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা অবচয় ধরবো। কত টাকার? এই যে এখানে 85,116 টাকা আছে, এই 85,116 টাকার সম্পদটা আমি কতদিন ইউজ করতেছি? সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত ইউজ করতেছি। তাহলে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের কয় মাস হয়? এখানেও 9 মাস হয়। কিভাবে হিসাব করে দেখো, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের 30 তারিখ 9 মাস হয়। 9 মাসের এই টাকার আমরা অবচয় ধরলাম, অবচয় দাঁড়াইতেছে 11,491 টাকা। তাহলে 9 মাস ইউজ করার পর অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত ইউজ করার পর সম্পদ আরো কমে কত দাঁড়ালো? ৭৩,৬২৫ টাকা। সম্পদের শুরুর ব্যালেন্স ছিল 1,20,০০০, কমতে কমতে আমরা 2019 সালের সেপ্টেম্বরে যে সম্পদের মূল্য পাইছি ৭৩,৬২৫ টাকা। ঠিক আছে, এই ব্যালেন্সটা এখানে থাকলো। থাকার পর আমরা এইখানে চলে যাব। এইখানে এই টাকাটা কিভাবে আসলো? আমরা কি আমাদের এই সম্পত্তি পুরোটা থাকবে? থাকবে না, কারণ আমাদের প্রশ্নে বলেই দিছে যে 30 তারিখের পর, সেপ্টেম্বরের 30 তারিখের পর এটার 3/1 অংশ অকেজ হয়ে যাবে। 3/1 অংশ তুমি যদি এখান থেকে বাদ দাও, তাহলে তোমার থাকবে 49,083 টাকা। এই টাকাটাকে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে তুমি কতটুকু অংশ রইলো সেটা পাবা। ৭৩,৬২৫ টাকাকে তুমি 3 দিয়ে ভাগ করো, আর কি করবা? এই 3 দিয়ে ভাগ করবা আর হচ্ছে 2 দিয়ে গুণ করবা, তাহলে তুমি পেয়ে যাবা যে এই 3/2 অংশ কত। কারণ 1 অংশ বলছো অকেজ, তার মানে 2 অংশ তুমি অবচয় ব্যবহার করতে পারতেছো। ওই ব্যবহৃত সম্পদের উপর অবচয় ধরবা। কয় মাসের ধরবা? সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 2019 সালে ডিসেম্বরে যাইতে আরো 3 মাস বাকি, ওই 3 মাস তুমি অবচয় ধরবা। কত টাকার উপর? তুমি যতটুকু তোমার অকেজ না, মানে তুমি ব্যবহার করতে পারতেছো সেটার উপর। তাহলে তুমি ব্যবহার করতে পারতেছো 49,083 টাকা, 49,083 টাকা। তার 3 মাসের অবচয় আসতেছে 2,209 টাকা। ঠিক আছে, 2,209 টাকা। তো আমরা কি করতেছি? মেন ভ্যালু থেকে আমরা ডিপ্রিসিয়েশনের ভ্যালু বাদ দিতেছি, পাইতেছি ক্যারিং ভ্যালু। বুঝতে পারছি? আবার এইখানে আরেকটা কাজ করছে তারা, কি করছে? অন দ্য সেম ডেট নিউ মেশিনারি এট কস্ট টাকা 60,000। ওই অক্টোবরে, এটা কি 30 তারিখ পর্যন্ত আমরা হিসেব করছি, অক্টোবর থেকে আমরা ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের অবচয় ধরছি। বলতেছে ওই সেম ডেটে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর আমাদের অবচয় ধরতে হবে। নতুন মেশিন কিনছে একটা, যার মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা আমি কয় মাসের অবচয় ধরবো? 2019 সালে সম্পদ কিনছে, এবং এই সম্পদটা আমরা আমাদের প্রতি বছরের 31শে ডিসেম্বর হিসাবকাল শেষ হয়। তাহলে 31শে ডিসেম্বর যেতে হলে তোমাকে আরো কয় মাস অপেক্ষা করতে হবে? 3 মাস অপেক্ষা করতে হবে। তাহলে এই 60,000-এর উপর আমরা 3 মাসের অবচয় ধরতেছি 2,700 টাকা। বুঝতে পারছি? এটা ছিল হলো 2019, এটা হলো পুরাতন মেশিন। পুরাতন মেশিন ছিল 1,20,000, প্রথম বছর অবচয় হয়েছে 16,200, দ্বিতীয় বছর প্রথম বছরের শেষে ব্যালেন্স আছে 1,03,800, দ্বিতীয় বছর শেষে ব্যালেন্স আসছে 85,116। তার উপর আবার অবচয় ধরে আমাদের আসছে 73,625 টাকা। এই 73,625-এর উপর আমরা 18% কেন ধরি নাই সরাসরি? কারণ আমাদের প্রশ্নে বলছিল 3/1 অংশ অকেজ, অর্থাৎ 3 ভাগের যে 2 অংশ আছে সেই 2 অংশের উপর আমরা 3 মাসের অবচয় ধরবো। কারণ আমাদের বলছিল সেপ্টেম্বর পর্যন্ত এটা ঠিক মতো চালানো যাবে, সেপ্টেম্বরের পরে যেটা অকেজ হয়ে যাবে। তাহলে ওই 3 মাসের আমরা অবচয় ধরলাম।
আবার সেই সেপ্টেম্বর 30 বলতে অক্টোবরের 1 তারিখে সে নতুন একটা মেশিন কিনছে, তার উপরেও আমাদের অবচয় করতে হবে। এই হলো টোটাল সর্বশেষ আমাদের সম্পদের ভ্যালু আছে কত এখানে। স্যার যে 2 দিয়া ভাগ না 3 দিয়ে গুণের একটু সেটা একটু উল্লেখ করে দেন স্যার। কোন জায়গায়? যে ইয়েতে এখানে স্যার হ্যাঁ স্যার একটু দেখাই দেন না স্যার, অঙ্ক করতে গেলে ভুলে যাবো। ঠিক আছে, এই হলো আমাদের 2 বছর পরে সম্পদের মূল্য তাহলে কত, এই 3 বছর শেষে সম্পদের মূল্য দাঁড়ালো কত, পুরাতনের হলো 86,874 আর নতুনটার হলো 57,300। মোট আমাদের সম্পদের মূল্য এই দুইটা মিলে যা আছে সেটা। এখন আমরা দেখব যে আমাদের কোনো সম্পদটা যে বিক্রি করতেছে 25,000 টাকা, না এই 25,000 বিক্রয় করার কারণে তার কি কোনো লাভ হইতেছে নাকি লস হইতেছে সেটা দেখবো। দেখো সম্পদের মূল্য বলতেছে 25,000 টাকা সে বিক্রি করতে পারবে, এই যে এখানে যখন আনস্টেবল হয়ে যাবে তখন কত টাকা বিক্রি করতে পারে, 25,000 টাকা। আর অকেজোকৃত মূল্য কতটুকু, ওই যে 3 ভাগ, কারণ এই 2 ভাগ তো ইউজ করতে পারতেছে, তার মানে 1 ভাগ কি আনইউজ হয়ে যেতেছে নাকি, অকেজো হয়ে গেছে। তাহলে অকেজো সম্পদের মূল্য হচ্ছে 24,542 টাকা। ওই যে 73,625 কে 3 দ্বারা ভাগ করলে 24,542 টাকা আসতেছে, আর আমি বিক্রি করতে পারতেছি 25,000 টাকা। তাহলে আমার লাভ হলো কত, গেইন অন ডিসপোজাল 458 টাকা। হ্যাঁ, এই দুটো ছিল আমাদের ওয়ার্কিং। আমাদের মেন যেটা ছিল সেটা দেখি, মেন চাইছিল হচ্ছে যে মেশিনারি অ্যাকাউন্ট। তো মেশিনারি অ্যাকাউন্টে আমরা যদি এখান থেকে জার্নালও করি, মুখে মুখেই জার্নাল করি, তাহলে প্রথম জার্নালটা কি হয়, প্রথম জার্নালটা হয় মেশিন কিনছে তার জার্নাল। কয় তারিখে কিনছে, এপ্রিলের 1 তারিখে মেশিন কিনছে, এই জন্য আমরা এখানে কি দিচ্ছি 1/4/2017। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের 1 তারিখে কিনছে, জন্য 1/4/2017 সাল লিখছি। মেশিন কিনছে, মেশিনারি তাহলে ডেবিট, ক্যাশ ক্রেডিট। মেশিনারি যেহেতু ডেবিট, তাহলে আমাদের টাকা বসাইতে হবে ডেবিটে এবং নামটা বসাইতে হবে ক্যাশ। ঠিক আছে, তারপরে কি হয়েছে, এই 1 তারিখে আবার আমাদের 2017 সালের মেশিনারি এক্সপেন্স হয়েছে কত টাকা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে কত টাকা, 16,200 টাকা। এই 16,200 টাকা আমরা এখানে বসালাম। ঠিক আছে, কত তারিখে, এটা 31/12/2017 সালে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 16,200 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স রইল কত, আমাদের ব্যালেন্স আছে 1,03,800 টাকা অবচয় হওয়ার পর। ঠিক আছে, তাহলে এই সম্পদটা আমরা বসালাম যে 1,20,000 টোটাল বসাইছি, এখানে 1,20,000। আমি আবার বলি যে ক্যাশ টাকা দিয়ে আমরা প্রথমে 1,20,000 টাকার একটু সম্পদ কিনছি, ওই বছরে এই অবচয় হয়েছে 16,200 টাকা। তাহলে আমাদের সর্বশেষ ব্যালেন্স তাহলে রইল কত এই বছর শেষে, 1,03,800। অবশ্যই এই ব্যালেন্স গুলোর সাথে এই পাশের যে ব্যালেন্স যে সিডি গুলো আছে সেই সিডি গুলো অবশ্যই মিলতে হবে। ঠিক আছে, এই যে দেখো এখানে ব্যালেন্স সিডি কত, 1,03,800, যে এখানে দেখো ক্যারিং ভ্যালু 1,03,800, এখানে এটাই হয়েছে। আবার 2018 সালের কি হবে, এই ব্যালেন্সটা, এই যে এখানে যে ব্যালেন্সটা ছিল এই ব্যালেন্সটা এখানে আবার আসে পড়বে। ঠিক আছে, এখানে একটু তারিখটা ভুল হয়েছে, এখানে আমাদের 1 তারিখ হবে, 1/1/2018। 17 সালের ইন্ডিং ব্যালেন্সটা 16 সালের বিগিনিং ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স বিডি হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যালেন্স বিডি কত, 1,03,800। ওই বছর আমাদের অবচয় হয়েছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা, 18,000
684 টাকা, এই যে 18,684 টাকা, এটা আমরা বসালাম। তাহলে আমাদের ব্যালেন্স রইল কত? 85,116 টাকা ব্যালেন্স শর্ট আছে এখনো। এই যে এখানে দেখো 85,116 টাকা। আমাদের ইন্ডিং ব্যালেন্স কত দাঁড়ালো এই 2018 সালে? 1,03,800 টাকা। ঠিক আছে, এরপরে আমরা কি করতেছি, এই ব্যালেন্সটা পুনরায় আবার 2019 সালে যাবে। আমাদের কয় বছরের বলছে? 2017 থেকে 19, এই জন্য আমরা 19 সাল পর্যন্ত যাইতেছি। তাহলে এই 18 সালের ইন্ডিং যেই ব্যালেন্স ছিল অর্থাৎ ব্যালেন্স সিডি, সেই সিডিটা আমাদের ব্যালেন্স বিডি হয়ে যাইতেছে। ঠিক আছে, কত? 85,116 টাকা। আর এইখানে আরেকটু কাজ আছে, সেটা কি, আমরা নর্মাল যেগুলো বসানোর কথা এগুলো আমরা আগে বসাই নি। ব্যালেন্স বিডি বসালাম, অবচয় হয়েছিল এই বছর 16,400 টাকা। এই যে 16,400 কিভাবে হবে? এই যে তিনটা যোগ করো, কারণ আমি কোন সাল করতেছি? 19 সাল, তার মানে 19 সালের টোটাল অবচয় কত? 19 সালের টোটাল অবচয় এইখানে 11,491, 2,209 এবং 2,700 যোগ করবো, সবগুলো যোগ করলে তুমি 16,400 টাকা পাবে। ঠিক আছে, 2009 সালে 19 সালে টোটাল 16,400 টাকা অবচয়। 2016 সালে তুমি আবার মেশিনটা বিক্রি করছো, সরি 19 সালে, 2019 সালে তুমি মেশিনটা আবার বিক্রি করছো। কত টাকা বিক্রি করছো? 25,000 টাকা। এই যে এখানে বলা আছে 25,000 টাকা। তো বিক্রি করে কি তুমি টাকা পাও, জার্নাল কি হয় সেই হিসেবে আমাদের সেলস অফ মেশিনারি ওল্ড মেশিন ডেবিট, সরি ক্যাশ ডেবিট, সেলস অফ ওল্ড মেশিন ক্রেডিট। ওল্ড মেশিন বিক্রি করে তুমি টাকা পাইতেছো, এই জন্য ওল্ড মেশিনটা আমাদের ক্রেডিট, এই জন্য আমাদের ক্রেডিট পাশে ক্যাশ নাম দিয়ে টাকা বসাইতে হবে 25,000। তাহলে এই পাশের বিষয়টা বুঝতে পারছি, এটা ছিল অবচয়। আর আমরা ওই যে সম্পদটা যে বিক্রি করছি 25,000 পাইলাম, সেটা হলো এটা। ঠিক আছে, আর এই পাশে ব্যালেন্স বিডি কোথা থেকে আসছে? এই বছরের যে শেষের ব্যালেন্সটা, সেটা এখানে ব্যালেন্স বিডি হলো। আর আমরা নতুন একটা মেশিন কিনছিলাম। ঠিক আছে, নতুন মেশিন কিনছিলাম কবে? 30/9/2018 সালে, এই 2019 সালে 60,000 টাকা দিয়ে। তাহলে আমরা মেশিন কিনলে মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট হয়। মেশিন যেহেতু ডেবিট, এই জন্য ডেবিট পাশে ক্যাশ নাম দিয়ে 60,000 টাকা লিখছি। আর আমাদের প্রফিট হয়েছিল কত টাকা? এই যে এখানে 458 টাকা। এই প্রফিটটার কারণে কি হইতেছে? মেশিনারি অ্যাকাউন্টটা বেড়ে যাইতেছে, মেশিনের যে ব্যালেন্সটা সেটা বেড়ে যাইতেছে, তার মানে এটা ডেবিট হবে এবং টাকাটা বসতেছে ডেবিট পাশে। বুঝতে পারছি এই বিষয়টা? তো এইখানে আমাদের তাহলে টোটাল ব্যালেন্স আমরা আগে এটা নামাবো, ক্রেডিট পাশের ব্যালেন্সটা আগে নামাবো, ডেবিট পাশের ব্যালেন্সটা আগে নামাবো। 1,45,574 টাকা। এই পাশে আমাদের শর্ট ছিল হলে 1,04,174 টাকা, সেই শর্ট টাকাটা আমরা এখানে বসালাম। ঠিক আছে, তো এটা করার পর আমরা এই ব্যালেন্স সিডিটা পরবর্তী বছরে আমরা ব্যালেন্স বিডি দেখাই দিব। ঠিক আছে, এই ছিল আমাদের 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কের নতুন জিনিস শিখলে হলে যে এই পার্টটা থাকার কারণে, আর মাঝখানে একটা সম্পদ আছে, আবার নতুন আর একটা সম্পদ কেনার কারণে কি ঘটছে সেই জিনিসটা আমরা এখানে দেখালাম। আমরা আজকে আর একটা দেখবো, তারপর আর দুইটা থাকবে, দুইটা পরের ক্লাস দেখবো, দুইটা একটু জটিল, শেষে নেক্সট ক্লাস ওই দুইটা দেখবো। আজকে এটাই শেষ, 5 নাম্বারটা। Suleiman and Corporation purchased a new machine on July 1st, 2018, taka 40,000, and installed on the same day, carrying cost of the machine being taka 3,000 and installation charge 7,000. The balance of machinery account and the accumulated depreciation account at the beginning of the year 2018 are at কত 2 লাখ টাকা and taka 40,000 respectively. Compute company rate of charging depreciation is 10% per annum on cost. প্রতি পার্সেন্টেজ হবে আমাদের কত টাকা করে? টিএ মানে পার অ্যানাম, অন কস্ট, কস্টের উপরে 10% করে অবচয় হবে। ঠিক আছে, এখন এটা কোন মেথডে অবচয় সেটা কিন্তু এখানে বলে দেয় নাই, এই জন্য আমরা ধরে নিব যে এটা ক্রমহ্রাসমান, সরি কি পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় ধরি। ঠিক আছে, যেহেতু ক্রমহ্রাসমান বলে নাই, আমরা ক্রমহ্রাসমানে যাব না, আমরা এই হার দিয়ে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরব। তো প্রথমে আমাদের বলছে ডিটারমাইন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ মেশিনারি ফর 2019 and 2018 and 19, 2018 সাল এবং 19 সালের কি করতে বলছে আমাদের?
অবচয় নির্ধারণ করতে বলছে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এটা না বললে আমাদের করতে হইতো, কারণ যে কোনো রিকোয়ারমেন্ট করতে গেলে আমাদের অবশ্যই অবচয়টা লাগে। অবচয় ছাড়া রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা কি করব, প্রথমে জুলাইয়ের 1 তারিখে 18 সালের সম্পদ কিনছে 40,000, এবং এটার পিছনে আবার কিছু খরচ আছে, খরচগুলো অ্যাড করতে হবে। তাহলে 40,000 টাকা হলো 2018 সালে কিনছে না, জুলাই মাসে। এবং এই 40,000-এর সাথে আরো কি কি আনুষঙ্গিক খরচ যোগ হবে? এই মেশিনটা ক্যারিং করতে 3,000 খরচ হয়েছে, ইনস্টলেশন করতে 7,000 খরচ হয়েছে। তাহলে মোট খরচ মেশিনের মূল্য কত দাঁড়ালো? 50,000 টাকা। এটা কবে? জুলাইয়ের 1 তারিখ 2018 সালে। ঠিক আছে, 2018-র 1 তারিখে টোটাল সম্পদের, নতুন সম্পদের, নতুন বুঝবে কিভাবে এটা একটু পরেই বলতেছি আমরা, আরেকটা সম্পদ আগে ছিল। 40,000 টাকা, 3,000 আর 7,000, টোটাল 50,000 টাকা হলো জুলাই মাসের 1 তারিখে একটা সম্পদ নিছে, নিউ মেশিন। এখানে বলেও দিছে নিউ মেশিন। The balance of machinery account and accumulate depreciation account at the beginning 2019 at the respect. তো মেশিনারি অ্যাকাউন্টের ব্যালেন্স আছে 2018 সালে 2 লাখ টাকা, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের ব্যালেন্স আছে 40,000 টাকা। ঠিক আছে, হয়তো আগের একটা সম্পদ ছিল, সেটা 2018 সালে শুরুতে দেখতেছে 2 লাখ টাকা আছে মেশিনের মূল্য, আর অ্যাকুমুলেটেড ব্যালেন্স 40,000 আছে, ডিপ্রিসিয়েশন রেট 10% বলছে। এখন আমরা অবচয় কিভাবে ধরবো? এই যে আগে যেটা ছিল 2018 সালের শুরুর যেই ব্যালেন্স, সেই ব্যালেন্সটার উপর এটাকে আমরা বলবো ওল্ড মেশিন। ঠিক আছে, 2 লাখ টাকার যে ব্যালেন্স ছিল, এটা একটা ওল্ড মেশিন ছিল। ওল্ড মেশিন অবচয় করতে যে 2 লাখ টাকা মূল্য আছে, তাহলে এটাকে আমরা বলছি ওল্ড মেশিন। এই ওল্ড মেশিনের উপর আমরা পুরো 1 বছরের অবচয় ধরবো। ঠিক আছে, কারণ এটা বিগিনিং বলতেছে 2018 সালে শুরুর ব্যালেন্স যেহেতু, তার মানে আমরা 1 বছরের অবচয় ধরবো। কত পার্সেন্ট? 10%। তাই করছি, দেখো, ওল্ড মেশিন 2 লাখ টাকার 10% 20,000 টাকা। বুঝতে পারছি? আর নতুন মেশিন কিনছিল জুলাইয়ের 1, 2018 সালে। তাহলে কি করব? এই 50,000 টাকা বলছিলাম আমরা না, এই যেখানে দেখাই দিছি 40,000, 3,000, 7,000, টোটাল 50,000, এর উপর 10% করবো, 6 মাসের অবচয় ধরবো। কেন? জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমাদের 6 মাস আসে, সেই 6 মাসের আমরা অবচয় ধরছি। 6 মাসের অবচয় কত দাঁড়ায়? 6 মাসের অবচয় দাঁড়ায় 2,500 টাকা। তাহলে 2018 সালের টোটাল অবচয় কত? পুরাতন মেশিনে 20,000 আর নতুন মেশিনে 2,500, মোট হলো 22,500 টাকা 2018 সালের অবচয়। ঠিক আছে, এরপর আবার 2019 সালের অবচয় করতে বলছে। 2019 সালে অবচয় কত হবে? ওই যে 50 পুরাতন মেশিনের উপর পুরো 1 বছরের অবচয় ধরবো, অর্থাৎ 20,000, আর নতুন মেশিন 50,000-এর উপরেও 1 বছরের অবচয় ধরবো। কত? 50,000-এর 10%, 5,000, টোটাল 25,000। যেটাকে আমরা এইভাবে লিখছি, পুরাতন মেশিন 20,000, নতুন মেশিন 50,000, টোটাল 2.5 লাখ, 2.5 লাখের 10% 25,000 টাকা। বুঝতে পারছি সবাই? এই ছিল আমাদের অবচয়, নতুন মেশিন এবং পুরাতন স্যার মেশিন। যদি পরের বছরটা বলতো তাহলে কিভাবে ধরতাম? পরের বছরে ওই 25,000, সরলরৈখিক না, সরলরৈখিক মানে কি, প্রতি বছরই সমান হবে। প্রথম বছর সমান কেন হয় না? কারণ প্রথম বছর তো নতুন সম্পদ তার 1 তারিখে কেনে নাই, কিনছে হলো বছরের মাঝামাঝিতে, এই জন্য ভিন্ন হয়েছে। এছাড়া সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান হয়। ঠিক আছে, এই হলো আমাদের অবচয়। 2 নম্বরে আমরা আসি, শো মেশিনারি অ্যাকাউন্ট ফর 2018 and 2019। মেশিনারি অ্যাকাউন্ট করতে বলছে 2019 সালের এবং 18 সালের। মেশিনারি অ্যাকাউন্টে আমরা প্রথমে যদি জার্নাল করি, প্রথম যে সম্পদটা, সেই সম্পদের যদি জার্নাল করি, জার্নাল আসতেছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ, ক্রেডিট। তাহলে ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্ট যেহেতু ডেবিট, তাহলে আমরা ডেবিট পাশে ক্যাশ নাম দিয়ে 2 লাখ টাকা লিখছি। আর আমাদের অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ছিল, ঠিক আছে, মেশিনারি ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এই ওই অনুযায়ী আমাদের এইখানে আসতেছে 40,000 টাকা। ঠিক আছে, নাকি একটু ভুল করছি, সরি, ওইটা না, ওটা তো অ্যাকুমুলেটেড টাকা, নিউ মেশিনেরটা। হ্যাঁ, নিউ মেশিনে কত? 40,000 টাকা। ঠিক আছে, নিউ মেশিনের যে কস্ট মূল্য, সেই কস্ট মূল্যটা এখানে আসবে, টোটাল ভ্যালু না। হ্যাঁ, ইনস্টলেশন এটা না, অর্থাৎ অরিজিনাল যে কস্ট সেটা। 40,000 টাকা বসালাম, তাহলে মোট সম্পদের মূল্য দাঁড়ালো 2,40,000। আমাদের এই পাশে ব্যালেন্স কি হবে? ব্যালেন্স সিটি হবে 31 তারিখে 2,40,000 টাকা শর্ট, ওই শর্ট টাকাটা এখানে বসতেছে। এই ব্যালেন্সটা পরবর্তী বছরের শুরুতে আবার বসবে
ঠিক আছে 2019 সালের 1 তারিখে। আর আমাদের এইখানে সেম প্রত্যেক ইয়ারে সেম বসবে, কারণ আমাদের তার সম্পদ ওই একবারই কিনছিল, তাও শুরুতে। যদি এমন হইতো যে সে 18 সালে কেনে নাই, সে 19 সালে কিনছে, ঠিক আছে, সে যদি 19 সালে কিনতো তাহলে কি ঘটনা করতে বলতে পারবে কেউ? এখানে কি চেঞ্জটা আগে অবচয়ে বলো, দেখি কি বুঝতে আসলে বিষয়টা। অবচয় কিভাবে করতাম যদি এই ঘটনা এটা 2019 বললো, তখন কি হইতো? দেখি কি বুঝলা বলো একজন, কেউ বুঝছো কিনা? 19 সালে কোশ্চেনটা আবার করেন, বুঝতেছি না। বললাম যে 2018 না লেখে 19 লিখলো এখানে, জুলাইয়ের 19। তখন অবচয়টা আমি কিভাবে করতাম ক্যালকুলেশন? এখানে যেমন 22,500 25,000 বের করে রাখছি, তখন কত হইতো যদি 2019 বলতো? প্রথমে বলো 2018 সালে অবচয় কত হইতো? 2018 সালে অবচয় কত হইতো পারো না কেউ? একুমুলেটেডটা তো সবসময় ডাবল হয়, নরমাল যে ডেপ্রিসিয়েশনটা থাকে ওটা তো পরে বার যোগ হয় না। অ্যাকুমুলেট না, আমি বলছি ডিপ্রিসিয়েশন কত হবে। প্রথম 2018 সালের অবচয় কত হবে যদি নতুন মেশিনটা 19 সালে কেনে? দেখি বলো, বলতে পারলে বলছো যে এটা বুঝছো, নাহলে বোঝা নাই, এইটা মেনটা বোঝা নাই। সিম্পল ভাবে চিন্তা কর, পাইরে দেবা। আর এই যে 6 দিয়া ভাগ 12 দিয়ে গুণ, এটা মনে হইতো না। আমার অ্যামাউন্টটা বললে বুঝতে পারো তুমি কি বলছো। অবচয় কত 2018 সালে? পারবা না? স্যার 5,000 টাকা হবে। আচ্ছা তুমি 5,000 বলছো, আর আরেকজন কিছু একটা বলো, হ্যাঁ বা না, বা কোনো একটা অ্যামাউন্ট। আমার একটু সময় দেন, একটু বুঝতে দেন জিনিসটা। দেখো জিনিসটা রেকর্ডিং টু পুশ করে রাখি। যেহেতু 18 সালই বলতে পারো না, 19 সাল তো আরো প্রশ্নই আসে না বলার, কারণ 18 সালটা ইজি ছিল। 18 সালে হলো 20,000 টাকা অবচয় হবে। কেন 18 সালটা তো সম্পত্তি একটাই মাত্র, 2 লাখ টাকা না, 2 লাখ টাকার 10% 20,000 টাকা অবচয়, আর কোনো অবচয় আসছে না, কারণ তার সম্পদ নাই। সে 19 সালে ধরো যে এটা কিনছে, তাহলে 19 সালে 2 লাখ টাকার তো 20,000 আসবেই, প্লাস আমাদের এই নতুন সম্পদ যে কিনছিল জুলাই 2019-এ, ওইখানে আমাদের আরো 2,500 টাকা অবচয় আসবে। বুঝতে পারছি বিষয়টা? মানে উপরেরটা 20, নিচেরটা 22,500 হইতো। বলতে পারো নাই? আচ্ছা, কারণ তখন কিন্তু আর এই যে এই ক্যাশ ক্যাশ দুটো একসাথে হইতো না। কি আপু বলদ বানাইলেন? এটা তো আপনার স্ক্রিনে দেখাই যাইতাছে। কোনটা না কোনটা, এইটা তো আমি এখনো বলি। আপনি যখন জিজ্ঞাসা করছেন না, তখন অ্যান্সারটা অ্যান্সার নিচে আছে, এটা হলো 18 সালের ঘটনা, যেটা আমি প্রশ্নে যেটা আছে সেটা। আর আমি বলছি যদি ঘটনাটা 19 সালে, নতুন মেশিনটা 19 সালে কিন্তু তখন কি হইতো। ঠিক আছে, আমি তো এটা হলো এটা তো বুঝেই ফেলছি, এই জন্য এটা বোঝানোর পরে প্রশ্ন করার তো কোনো প্রশ্নই আসে না। আমি একটু ঘুরায় কোশ্চেন করছি যে যদি ওই সম্পদটা 18 সালে না কিনে 19 সালে কিন্তু, তাহলে অবচয়ের চেঞ্জটা কি আসতো এখানে, সেটা আমি জিজ্ঞেস করছি। সেমই থাকতো। সেম বলতে প্রথম বছর 20,000 হইতো, দ্বিতীয় বছর 22,500 হইতো, অর্থাৎ এই পুরো পার্টটা নিচে যাইতো, উপরে 20,000 থাকতো, নিচের এইটা আসতো না। আচ্ছা, এই ছিল আমাদের মেশিনারি অ্যাকাউন্ট। তারপরে আসবো আমরা আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যাকাউন্ট করতে বসে না, দেখি তো। মেশিনারি অ্যাকাউন্ট শেষ করে ফেলছি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যাকাউন্ট করতে বলছে অবচয়ের। তো অবচয় আমরা আমাদের কয় বছর জানি ছিল, 18 19 2 বছর, তাহলে 2 বছরের আমরা অবচয় বসাবো। তো অবচয় যখন আমরা করি, অবচয়ের দুইটা জার্নাল দেই, মনে আছে? অবচয়ের একটা দেই হলো অ্যাডজাস্টিং, একটা দেই হলো ক্লোজিং। তাহলে দুইটা থাকার কারণে দুই পাশে দুই নাম আসছে। যখন ক্লোজিং নাম ক্লোজিং করি তখন ডিপ্রিসিয়েশনের সাথে থাকে ইনকাম সামারি, আর যখন আমরা অ্যাডজাস্টিং দেই তখন ডিপ্রিসিয়েশনের সাথে থাকে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। যেহেতু ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, তার মানে আমাকে ডেবিট পাশে টাকা বসাইতে হবে এবং ক্রেডিট পাশে যে নামটা ছিল সেই নামটা বসাইতে হবে। আবার যখন আমরা ক্লোজিং দেই, ক্লোজিং এ ইনকাম সামারি ডেবিট হয় আর ডিপ্রিসিয়েশন ক্রেডিট হয়। যেহেতু ডিপ্রিসিয়েশন ক্রেডিট, ক্রেডিট পাশে টাকা বসাবো,
ডেবিট পাশের যে নামটা ছিল সেই নামটা লিখে। ঠিক আছে, এই ছিল আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যাকাউন্ট। এরপরে আমরা আসবো অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট। মানে আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট 2018 সাল এবং 19 সালের অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন কত সেটা বের করতে বলছে। তো অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন কিভাবে পাবো? আমরা অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের প্রতি ইয়ারে একটা করে জার্নাল দেই। সেই জার্নালটা কি? ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো আমাদের খেয়াল করে দেখি যে আমি কি বলছি এখানে, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট বলছি। তাহলে টাকাটা বলবে কোথায়? ক্রেডিট পাশে। ঠিক আছে, কিন্তু নাম হবে কার? ডেবিট পাশে যে নামটা আছে সেটা। ডেবিট পাশে নাম কে থাকে? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা? 22,500 টাকা। প্রথম যেই বছর, এই যে এখানে দেখো এখানে 22,500, এখানে 25,000, এটা পরের বছর 25,000 আসবে। তাহলে আমরা এটা বসালাম। আর আমাদের একটা ব্যালেন্স ছিল, প্রশ্নে বলে দিছিল 2018 সালে আমাদের একটা ব্যালেন্স আছে, যে এখানে এই যে 18 সালে শুরুর একটা ব্যালেন্স ছিল, যেটাকে আমরা ব্যালেন্স বিডি লিখতেছি। কত টাকা? 40,000 টাকা। তাহলে আমাদের মোট ক্রেডিট পাস দাঁড়ালো 62,500, ডেবিট পাস 62। তাহলে আমাদের কোনো টাকাই ছিল না, আমাদের 62,500 দিয়ে ব্যালেন্স সিডি দিয়ে দুই পাশ সমান করতে হবে। এই ব্যালেন্স সিডিটা পরবর্তী আর্থিক বছরের শুরুর ব্যালেন্স বিডি হয়ে যাবে 62,500। ওই বছর নতুন করে আবার অ্যাকুমুলেট হয়েছে কত? 25,000 টাকা। যে দ্বিতীয় বছর আমাদের অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন হয়েছিল 25,000। এই অবশ্যই কিন্তু আমরা এখানে বের করেই রাখছি যে এই দুইটার কথা বলতেছি। ঠিক আছে, এটাই অবচয়, এটাই অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন। 25,000 টাকা আমাদের নতুন অবচয় হয়েছে। 62,500 আর নতুন আমাদের 25,000, টোটাল অ্যাকুমুলেটেড ব্যালেন্স 87,500। তার মানে কি 2019 সালের 1 জানুয়ারি আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের ব্যালেন্স দাঁড়ালো 87,500 টাকা। সর্বশেষ আমাদের চাইছে যে প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট তৈরি করতে। ব্যালেন্স শিটে আমরা কোন সেকশনে এই কাজটা করি? ব্যালেন্স শিটে আমরা ফিক্সড অ্যাসেটের মধ্যে আমরা স্থায়ী সম্পদগুলো বসাই, অর্থাৎ মেশিনারি অ্যাকাউন্টটা বসাই। তাহলে মেশিনারি অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স অর্থাৎ 2 লাখ টাকা ছিল 2018 সালের শুরুর ব্যালেন্স, এবং আমরা 50,000 টাকা দিয়ে আমাদের 40,000 টাকা কস্ট মূল্য ছিল, সাথে আমাদের আনুষঙ্গিক খরচ দিল টোটাল 50,000 ছিল। টোটাল মেশিনের মূল্য দাঁড়াইছিল তাহলে কত? আগের 2 লাখ প্লাস 50,000, 2.5 লাখ টাকা। ঠিক আছে, আর হিসাবকাল শেষে আমার অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন কত হয়েছে? 87,500। মানে সর্বশেষ আমাদের সম্পদের বহির্মূল্য রইল কত? 1,62,500। বুক ভ্যালু 1,62,500 টাকা। বুঝতে পারছি? এই ছিল আমাদের 5 নাম্বার অঙ্ক। তো এইগুলা একটু তোমাদের পড়ার সময় একটু চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, ওই দিলাম করে ফেললে হবে না, নিজেদেরই পরে সমস্যা।